মা, আমার ঘুম পাচ্ছে, আমার ঠান্ডা লাগছে। আয় মা, আমার কাছে আয়, তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমার কাছে এসো, আমি আমার মেয়েকে গল্প শোনাবো, তারপর দেখো তোমার ঠিক ঘুম চলে আসবে। তুমি চুপ করো। দেখছো বাচ্চাগুলোর ঠান্ডা লাগছে, একটা মোটা কম্বল কিনে আনি তা নয়। আরে দুটো না হয় একটা তো কম্বল কেনো, যাতে মনিকা আর সোনিকা একটু ভালো করে ঘুমাতে পারে। কিন্তু তুমি তো সবসময় নাকে কেঁদে যাও। হে ভগবান, কেন যে বাবা আমাকে এর সাথে বিয়ে দিয়েছিল। শান্ত হও নির্মলা, অন্তত নিজের বাচ্চাদের তো খেয়াল রাখো। কেন চুপ করব আমি? আরে এরাও তো জানুক যে এদের বাবা কেমন, এদের জন্য একটা সামান্য কম্বলও কিনতে পারে না। মা, আমরা ঠিক আছি, তুমি বাবার সঙ্গে ঝগড়া করো না, আমার কম্বল লাগবে না। তুই চুপ কর, তোর ঠান্ডা লাগছে না, কিন্তু আমার তো ঠান্ডা লাগছে। বাবা, মা একদম ঠিক কথা বলছে, তুমি এবার একটা বড় কম্বল কিনে আনো। নির্মলা আর ভোলার দুই মেয়ে ছিল, মনিকা আর সোনিকা। সোনিকা ছিল খুবই বুদ্ধিমতী, আর মনিকা পুরো উল্টোটাই ছিল, ঠিক তার মায়ের মতো, ভীষণ অহংকারী। একটা সময় ছিল যখন ভোলার কাছে নিজের দোকান ছিল, আর এটা দেখেই নির্মলার বাবা তার সঙ্গে ভোলার বিয়ে দিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ ভোলার দোকানে আগুন লেগে গিয়ে সব নষ্ট হয়ে যায়, আর তারপর থেকে ভোলা একটা কুঁড়ে ঘরে তার বউয়ের সঙ্গে থাকতে লাগলো। নির্মলা, বাচ্চারা কোথায়? দেখতে পাচ্ছি না যে। স্কুলে গিয়েছে। যাক, ভালোই হলো। কি এমন ভালো হয়েছে? সরকারি স্কুলে দুজনকে ভর্তি করিয়ে দিয়েছ। আর মনিকা বলছিল ওখানে ভালো করে পড়াশোনাও হয় না, আর টিচারও আসে না তেমন। ওহো নির্মলা, তুমি তো জানোই এখন আমাদের অবস্থা আর আগের মতো নেই। এখন আমাদের কাছে না আছে দোকান, আর না আছে সেরকম টাকা পয়সা। তুমি তো সবটাই জানো। আরে তোমার দোকান পুড়ে গেছে তো এতে আমি আর বাচ্চারা কি করব? দেখো, আমি কখনো এত কষ্ট সহ্য করিনি, আর আমার বাচ্চারাও করতে পারবে না। এরকম কেন বলছো নির্মলা? আমার উপরে ভরসা রাখো। ভরসা? আর তোমাকে? দেখো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আর না আমি সোনা আর মোনাকে তোমার কাছে রাখতে চাই। হ্যাঁ। এরকম বলো না নির্মলা, আমি তোমাদের ছেড়ে কি করে থাকবো? আমাকে একটুখানি সময় দাও নির্মলা। দেখো, আমি সব ঠিক করে নেব। আমি কথা দিচ্ছি, আমি খুব পরিশ্রম করব। তুমি দেখো। ভোলা নির্মলার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল, আর ওদিকে তার দুই মেয়ে তাদের কথা শুনতে পেলে, মোনা, সোনা, চল তোদের জামা কাপড় গোছা, আমরা এবার থেকে তোদের দাদুর বাড়িতে থাকবো। ওখানে থাকলে তোরা ভালো কম্বলে ঘুমাতেও পারবি, আর ভালো স্কুলেও যেতে পারবি। নির্মলার কথা শুনে মনিকা তাড়াতাড়ি তার ব্যাগ গোছাতে শুরু করে, যা দেখে সোনিকা মনিকাকে বলে, এটা তুমি ঠিক করছো না মা, এখন আমাদের বাবার সঙ্গে থাকা উচিত, বাবাকে ছেড়ে চলে যাওয়া উচিত নয়। দেখ সোনা, আমাকে বোঝাতে আসিস না, তোর ইচ্ছা হলে আমার সঙ্গে চল, আর নইলে এখানে তোর বাবার সঙ্গে পড়ে থাক। এখানে আমার কোনো সমস্যা নেই মা, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আর এভাবেই হাসি খুশি একটা পরিবার ভেঙে গেল। মনিকা মায়ের সঙ্গে তার দাদুর বাড়িতে চলে গেল, আর সোনিকা তার বাবার সঙ্গে রয়ে গেল। এদিকে নির্মলার বাবা আর দাদা তাকে বোঝালেও সে কোনো কথাই শোনে না, আর নির্মলার জেদের সামনে তার বাবা হেরে গিয়ে তার বাড়িতেই তার মেয়ে আর নাতনির খেয়াল রাখতে শুরু করে। এদিকে সোনিকা একাই বাড়ির কাজ করে। ভোলা একটা ঠেলা গাড়ি করে জামা কাপড় বিক্রি করত, আর সোনিকা বাড়ির কাজ করত। এভাবেই সময় কাটার পর দুটো মেয়েই বড় হয়ে যায়, আর ভোলা ও নির্মলারও বয়স হয়ে যায়। তারপর একদিন, হ্যালো মোনা, তাড়াতাড়ি বাড়ি আয় মা, তোর দাদু আর নেই রে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। কি? আমি এক্ষুনি আসছি মা। নির্মলার বাবার মৃত্যু হয়ে গেছিল। একমাত্র ইনি ছিলেন যিনি নির্মলা আর তার মেয়ের খরচ চালাতেন। আর ঘনশ্যামে চলে যাওয়ার পরে নির্মলা এটাই ভাবছিল যে এখন তাদের খরচ কে চালাবে, কারণ নির্মলার ভাই সুনীল তো প্রথম থেকেই চাইতো না তারা এই বাড়িতে থাকুক। আর ঘনশ্যামের মৃত্যুর ঠিক 10 দিন বাদে, শোন নির্মলা, বাবা কিন্তু এখন আর বেঁচে নেই, তাই বাড়িটা আমি বেচে দিচ্ছি। বিক্রি করবে? তাহলে আমরা কোথায় থাকবো দাদা? আমি শহরে একটা ফ্ল্যাট দেখেছি, আর এখন থেকে আমরা ওখানেই থাকবো। তুই তোরটা বুঝে নে। কি বললাম বুঝলি তো? নিজেরটা দেখে নেব মানে? আমরা কোথায় যাব দাদা? ওসব আমি জানি না, বাবা তোর দায়িত্ব নিয়েছিল, আমি না, তাই কেটে পড়। ওই দিন সন্ধ্যাবেলাতে কিছু লোক এসে বাড়ির ডিল করে চলে যায়, আর বিমল নির্মলা আর মনিকাকে বাড়ি থেকে বের করে দেয়। বাইরের কনকনে ঠান্ডার মধ্যে বিমল তাদেরকে একটা চাদরও নিয়ে আসতে দেয়নি। তাদের মাথার উপর থেকে ছাদ চলে যায়। তারা কোনোমতে সামনের একটি পার্কে গিয়ে কিছু কাঠ কুড়িয়ে একত্রিত করে, যাতে সেগুলোকে জ্বালিয়ে তারা একটু তাপ নিতে পারে, কিন্তু এটা যথেষ্ট ছিল না। মা, খুব ঠান্ডা লাগছে গো। এখন কিছু করার নেই রে, না আমাদের কাছে টাকা আছে আর না কম্বল। এভাবে তো আমরা মরে যাব মা, আমরা কি বাবার কাছে যেতে পারি না এখন?
তার থেকে ভালো হবে আমরা এখানেই মরে যাই, কারণ উনি আমাদেরকে এখন আর আপন ভাবেন না রে। না মা, বাবা এমন নয়, তুমি একবার চুপ কর আর চুপচাপ শুয়ে পড়, বুঝলি? আর সকাল হতেই দুজনেই খাবারের চিন্তা করে। দুজনে খাবারের জন্য দোকানে দোকানে ভিক্ষা করতে শুরু করলে, কেউ আছো, একটু খাবার দেবে, আমরা কাল থেকে কিচ্ছু খাইনি। ভাগ্যচক্রে ঘুরতে ঘুরতে তারা ভোলার দোকানেই এসে পৌঁছায়। আর বিমলার গলার আওয়াজ শুনে সোনিকা তাড়াতাড়ি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। আর নির্মলাও চিনতে পারে যে এই হলো সেই সোনিকা যাকে দারিদ্রতার কারণে ভোলার কাছে রেখে চলে এসেছিল নির্মলা। কিন্তু ভাগ্যচক্রে আজ সোনিকার কাছে তার থেকে অনেক বেশি টাকা আছে। তখনই পেছন থেকে শোনা গেল, কি হয়েছে সোনা, কে এসেছে? বাবা দেখো, মা আর মোনা এসেছে। ভোলাকে দেখা মাত্রই নির্মলা আর মনিকা তার পা ধরে ক্ষমা চায়। তখন ভোলা তাদেরকে উঠিয়ে বলে, এ কি নির্মলা, তুমি নিজের কি হাল বানিয়ে দিয়েছো? এসব কি করে হলো? আমাকে ক্ষমা করো গো, আমি খুব বড় ভুল করেছি। কিছুক্ষণ পর ভোলা তার গাড়ি করে তিনজনকে তাদের বাড়ি নিয়ে যায়। রাত্রিবেলা সবাই একসঙ্গে ডিনার করে। তারপর ঘুমানোর সময় মনিকা যখন তার গায়ে একটা কম্বল দিয়ে বসেছিল, তখন তার চোখে জল চলে আসে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা জিজ্ঞাসা করব, সেদিন তুই আমাদের সঙ্গে গেলি না কেন? কারণ আমি সেদিন বাবার সঙ্গে ছিলাম আর তুই ছিলি লোভের সঙ্গে। কিন্তু কোনো ব্যাপার না, এখন সবটা ঠিক আছে। এখন কেউ গরিবও নয় আর কেউ ধনীও নয়, আমরা খুশি আছি, এটাই বড় কথা। রিয়া, এই রিয়া, আহা, মহারানী এখনো ঘুমোচ্ছে? তাড়াতাড়ি ওঠ, বাথরুমে কাপড়ের গাদা পড়ে আছে, রোদ উঠছে, তাই ধুয়ে ওগুলো ছাদে দিয়ে আয়। তারপরে বাসনগুলো ধুতে হবে। আরে ওঠ, কি হলো, শুনতে পাচ্ছিস না? মা, আমার মাথায় খুব ব্যথা করছে আর সারা রাত ঠান্ডা লাগায় আমার গায়ে খুব জ্বর। এইসব নাটক না আমার সামনে করবি না, আমি সব জানি। কাপড় ধোয়ার ভয়ে তো এইসব করছিস। শোন রে কুড়ে মেয়ে, 2 মিনিটের মধ্যে যদি কাপড় ধুতে না যাস না, তবে কিন্তু আজ তোর কপালে অনেক দুঃখ আছে। মা, আমি কতক্ষণ চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছি, চুলগুলো একটু আছড়ে দাও না গো, স্কুলের জন্য লেট হচ্ছে যে। আসছি রে মা, তুই একটু দাঁড়া, আমি তোর জন্য এক্ষুনি দুধ নিয়ে আসছি। গরম দুধ খাওয়া যে খুব ভালো রে মা, এতে যে বুদ্ধি বাড়ে আর পড়াশোনায় মনোযোগও বাড়ে। রিয়া আর দিয়ার মধ্যে এই ভেদাভেদের কারণ ছিল যে রিয়া ছিল মমতার সৎ মেয়ে আর দিয়া ছিল মমতার নিজের মেয়ে। প্রায় 1 বছর আগে রাজদীপ মমতাকে বিয়ে করেছিল। রাজদীপের এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম স্ত্রী শোভা মারা যাওয়ার পর রিয়ার দেখাশোনা করার জন্য রাজদীপ মমতার সাথে দ্বিতীয় বিয়ে করেছে। রাজদীপ শহরে কাজ করত আর মমতা তার 2 মেয়ের সাথে গ্রামে থাকত। বিয়ের পরই মমতা রিয়ার ওপরে অত্যাচার করা শুরু করলো। কিন্তু মমতা যে রিয়ার সাথে সৎমায়ের মতো আচরণ করত, এই ব্যাপারে রাজদীপ কিছুই জানত না। শোন, আমি দিয়াকে স্কুলে দিতে যাচ্ছি, আমি আসার আগে যেন সব কাপড় ধোয়া হয়ে যায়। আর এসব ঠান্ডার বাহানা ছেড়ে সোয়েটারটা এখানে খুলে রাখ। তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে মা? সৎমা যে আমাকে খুব মারে, এত ঠান্ডার মধ্যেও উনি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। তুমি ফিরে এসো মা। এরপর রিয়া ঘরের সমস্ত কাজ করতে লাগলো। তার গাটা জ্বরে পুড়ে যাচ্ছিল, কিন্তু মমতার ওর উপরে এতটুকু দয়া হলো না। তখনই হঠাৎ রাজদীপ চলে এলো। মমতা, ও মমতা, তুমি কোথায়? রিয়া আর শালিনী তো মনে হয় স্কুলে গেছে। আরে তুমি তো আসার কোনো খবরই দিলে না। আরে রিয়া, তুই এসব কি করছিস? আরে রাখ রাখ। আরে দেখো না, এই মেয়েটা আমার একটা কথাও শোনে না। জ্বর ছিল বলে আজকে আমি ওকে স্কুলে যেতে দিইনি, আর বললাম তুই আজকে ছুটি নিয়ে আরাম কর মা। এই বলে আমি দিয়াকে স্কুলে দিতে গেলাম আর মা আমার কাজ করতে শুরু করে দিল। অনেক হয়েছে রে মা, এইবার গিয়ে তুমি আরাম করো, আমি তোমার জন্য মুগ ডালের খিচুড়ি বানিয়ে আনছি। মমতা, এটা দেখে আমি সত্যিই খুব খুশি যে তুমি রিয়ার কত খেয়াল রাখো। এই শোন, তোর বাবা যদি একবার টের পায় না যে আমি তোকে স্কুল যেতে দিই না, সারাদিন খাটাই, তাহলে এই হাতের ছুরিটা দিয়ে গলা দুভাগ করে দেবো তোর। তাই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়। আর শোন, ওইসব খিচুড়ি টিচুড়ি হচ্ছে না, কিন্তু বাবাকে বলে দিস পেট পুড়েই গিলেছিস। আর কালকের বাসি রুটিটা এনে দিচ্ছি, আচারের সাথে খেয়ে নে চুপচাপ। মমতা, ঠান্ডাটা সত্যিই খুব বেড়ে গেছে, তাই আমি তোমার জন্য নতুন শাল আর শালিনী আর রিয়ার জন্য এই নতুন সোয়েটারগুলো এনেছি। আরে এ কি, রিয়া সোয়েটার পরেনি কেন? মা রিয়া, এই নাও সোয়েটার পরো। এরপর যখনই রাজদীপ রিয়াকে সোয়েটার পরাতে গেল, তখনই রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা রে, তুই কাঁদছিস কেন? এখন তো আমি 2-3 দিন তোর সাথেই থাকবো। কাঁদিস না মা, তুই তাড়াতাড়ি তৈরি হ। আমি তোকে এক্ষুনি বদ্যিমশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, উনি তোকে মিষ্টি ওষুধ দেবে আর তুই সেরে যাবি।
বাবা, তুমি খুব ভালো, আমার সব থেকে ভালো বাবা। এরপর 2-3 দিন রাজদীপ গ্রামেই থাকলো। আর এই কারণে মমতা রিয়াকে কিছুই বলতে পারল না। ওই কটা দিন রিয়া খুবই খুশি ছিল, কারণ তার বাবা যে তার সাথে ছিল, তাই সে তার বাবার সাথেই খেলাধুলা করত আর বাবার সাথেই খাওয়া দাওয়া করত। কিন্তু একদিন সকালে যখন রিয়া ঘুম থেকে উঠল, মা, বাবাকে কোথাও দেখছি না। যখন তুই ঘুমাচ্ছিলিস সকালের বাসে করে শহরে চলে গেছে। আর শোন, অনেক নাটক হয়েছে, এখন এসব বন্ধ করে এতদিনের জমানো নোংরা কাপড়গুলো ধুয়ে দে, বুঝলি? আর এই নতুন সোয়েটারটা দে, এটা দিয়া পড়বে, ওটা দে বলছি। মা, এই সোয়েটারটা আমার, এটা বাবা আমার জন্য এনেছে, এটা আমি দেব না তোমাকে। এই দেখো, বাবার আদর পেয়ে জিপটা 7 হাত লম্বা হয়ে গেছে। খুব সোয়েটারের প্রতি ভালোবাসা বেড়েছে না? দাঁড়া, আজ দেখাচ্ছি। ঠান্ডাটা জাকিয়ে পড়েছে তো, আজই তোকে সারা রাত বাইরে দাঁড় করিয়ে রাখবো। এরপর রিয়া প্রচন্ড শীতে সোয়েটার ছাড়াই ঘরের সমস্ত কাজ করতে লাগলো। আর রাতের বেলায় মমতা ওকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখলো। মা, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে ঘরের ভেতরে আসতে দাও। তুমি আমার এই সোয়েটার নিয়ে নাও, আমার সোয়েটার লাগবে না, আমাকে ঘরের ভেতরে আসতে দাও মা। কেন? সকালে তো খুব ঘ্যাম দেখিয়ে বলছিলিস আমার বাবার সোয়েটার আমি কাউকে দেব না, এখন কি হলো? ঠান্ডা দেখে সব ঘ্যাম বেরিয়ে গেল? তোর ঘ্যাম থাকলে না আমারও আছে, তাই আজ কোনো ক্ষমা নেই, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবি। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল। আর ঠান্ডার কারণে প্রতিবেশীরাও সবাই নিজেদের ঘরেই ছিল, তাই কেউ রিয়াকে দেখতে পায়নি। রিয়া একটি দেওয়ালের কাছে বসে কাঁদতে লাগলো। মা, আমার খুব ঠান্ডা লাগছে, সৎমা আমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে, বাবাও তো চলে গেছে, তুমি কোথায় মা? মা, দিদিকে ভেতরে ডেকে নাও, বাইরে ভীষণ ঠান্ডা। চুপচাপ শুয়ে পড় দিয়া, না হলে তোকেও কিন্তু ওর সাথে বাইরে দাঁড় করিয়ে রাখবো। এই শোন, ভুলে যাস না কিন্তু ও তোর সৎ বোন, আপন বোন নয়। রিয়ার করুণ মিনতি তার মায়ের আত্মা শুনতে পেল, আর তাই শোভা স্বর্গলোকে যমরাজের কাছে মিনতি করল। হে মৃত্যুর দেবতা, হে ধর্মরাজ, আপনি শুধু আমাকে একটা বারের জন্য পৃথিবীতে যেতে দিন। আমার মেয়েটা যে ঠান্ডায় মরে যাচ্ছে, আমাকে একটি বারের জন্য যেতে দিন, দয়া করুন। শোভা, তুমি সব সময় ভালো কাজ করেছো, অন্যের ভালো চেয়েছো, তাই আমি তোমাকে 1 ঘন্টার জন্য পৃথিবীতে যাওয়ার অনুমতি দিচ্ছি। আর ঠিক 1 ঘন্টার মধ্যেই কিন্তু তুমি আবার স্বর্গলোকে ফিরে আসবে। আপনার জয় হোক ধর্মরাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অবলা মায়ের অনেক উপকার করলেন, আপনার জয় হোক প্রভু। এরপরে যমরাজের থেকে অনুমতি নিয়ে শোভা পৃথিবীতে এলো। রাজদীপেরও মনটা ভালো ছিল না, আর তার শরীরটাও অসুস্থ লাগছিল, তাই সে মাঝ রাস্তা থেকে অন্য বাস ধরে গ্রামে ফিরে আসলো। আর এদিকে শোভার আত্মাও রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া, মা আমার, তোর আর কোনো ভয় নেই, দেখ মা চলে এসেছে। নিজের মাকে সামনে দেখে রিয়া মনের জোর ফিরে পেল, আরও মায়ের আত্মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপর শোভা হাত তুলতেই তার হাতে একটি কম্বল চলে আসলো। আর ভয় নেই মা, এনে এই কম্বলটা জড়িয়ে নে। মা, সৎমা আমাকে খুব মারে, আমাকে এই ঠান্ডায় উনি বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আর বাবাকে কিছু বলতেও দেয় না। আমি এখানে থাকবো না মা, আমি তোমার সাথে চলে যাব। না রে মা আমার, তোকে এখনো যে এই পৃথিবীতে অনেক কিছু দেখতে হবে, আর চিন্তা নেই মা, দেখবি এখন সব ঠিক হয়ে যাবে। রাজদীপ শোভা আর রিয়ার সমস্ত কথা শুনে খুব রেগে গিয়ে বলল, শোভা, তুমি আমায় ক্ষমা করে দাও, এই সব কিছুর জন্য দায়ী আমি। না আমি দ্বিতীয় বিয়ে করতাম, না আমার মেয়েটার সাথে আজকে এই সব হতো। আমি মমতাকে ছাড়বো না। আজ একজন মায়ের মমতা জিতলো আর বাবার ভালোবাসা হেরে গেল, তাই তো আজকে তোমার আত্মা আমাদের মেয়েকে বাঁচানোর জন্য এসেছে। আর আমি বাবা হয়ে বেঁচে থেকেও আমার মেয়ের কষ্টটা বুঝতে পারলাম না, আমায় ক্ষমা করে দে মা। তুমি এখানে, তুমি তো চলে গিয়েছিলে না? মনে হয় আমার মেয়ের চোখের জলই আমাকে ফিরিয়ে এনেছে। আমি তোর মতো ডাইনিকে এই বাড়িতে আর 1 মুহূর্তও থাকতে দেবো না, তাই আমি গোটা গ্রামের সামনে তোকে আমার জীবন আর বাড়ি থেকে তাড়াচ্ছি। এমনটা বলো না গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রাজদীপ মমতার একটা কথাও শুনল না, কারণ সে কাজই এমন করেছিল। যদি আজ ঠান্ডায় মামারা মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে তার দায়ভার কে নিত? আর এই সব ভেবেই রাজদীপ মমতাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আমাকে যে এখন যেতে হবে গো, আমার কাছে শুধু এইটুকুই সময় ছিল। নিজের আর রিয়া মায়ের খেয়াল রেখো, রিয়ার সাথে আমার আশীর্বাদ সব সময় থাকবে। এই বলেই শোভার আত্মা ওখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে রাজদীপই ছিল রিয়ার মা ও বাবা, আর রিয়াও তার বাবার ভালোবাসা পেয়ে খুব খুশি ছিল। এরপর রাজদীপ রিয়াকে নিয়ে শহরে চলে গেল, আর সেখানে একটি ভালো স্কুলে রিয়াকে ভর্তি করিয়ে দিল। তার সাথে সে দিয়ার প্রতিও তার দায়িত্ব পালন করলো। সে প্রতি মাসে মমতাকে দিয়ার সমস্ত খরচ পাঠিয়ে দিত, কিন্তু সে কখনোই মমতাকে তার স্ত্রীর জায়গা ফিরিয়ে দেয়নি, আর কখনো ক্ষমাও করেনি।
বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।